এই মিলি, তুই শুনেছিস আজকে নাকি নতুন ম্যাডাম আসবে? এ তো খুব ভালো কথা। তবে ম্যাডামটা ভালো হলেই বাঁচি বাবা। এর আগে ম্যাডাম হলে তো ক্লাস করতে ইচ্ছে করবে না। হ্যাঁ রে, তুই একদম ঠিক কথাই বলেছিস। ম্যাডাম তো আমাদের সাবিহা ম্যাডামের মতো হলে খুব ভালো হবে। আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয় এতক্ষণে জেনে গেছো আমি কে, তবুও বলছি। আমি তোমাদের নতুন ম্যাডাম, আর আমার নাম হচ্ছে তাহিরা। আজ থেকে আমি তোমাদের বাংলা ক্লাস নেব। আশা করি তোমরা আমাকে ক্লাস নিতে সাহায্য করবে এবং আমার সব কথা মনোযোগ সহকারে শুনবে। জি ম্যাডাম, নিশ্চয়ই শুনবো। যাই হোক, আজ থেকে আমি তোমাদের ক্লাস একতলার লাইব্রেরি রুমে নেব। আসলে আমার পায়ে অনেক ব্যথা। কিছুদিন আগে পাটা আমার মচকে গিয়েছিল, তাই আমি বেশি হাঁটাহাঁটি করতে পারি না। আমি হেড স্যারের কাছে পারমিশন নিয়ে নিয়েছি। কাল থেকে সবাই নিচের ওই লাইব্রেরি রুমটাতেই চলে আসবে। ওখানেই তোমাদের ক্লাস হবে। আমি কালু ভাইকে বলে তোমাদের লাইব্রেরি রুমটাতে চেয়ার টেবিল নিয়ে আসার ব্যবস্থা করব। কিন্তু ম্যাডাম, লাইব্রেরি রুমে তো মাত্র একটা ফ্যান। আমাদের এই রুমটাতে এতগুলো ফ্যান, তবুও তো আমাদের অনেক গরম লাগে। আর ওই রুমটাতে গেলে তো আমরা মরেই যাব। তার উপর আবার লাইব্রেরি রুমে মাত্র একটা জানালা। দয়া করে আপনি আমাদের ক্লাসটা চেঞ্জ করবেন না ম্যাডাম? হ্যাঁ ম্যাডাম, দয়া করে আপনি আমাদের ক্লাসরুমটা চেঞ্জ করবেন না। আমরা ক্লাস 5 থেকে এই রুমেই ক্লাস করছি। তোমাদের মতো স্বার্থপর স্কুল স্টুডেন্ট তো আমি এর আগে কখনো দেখিনি। আমি তোমাদের টিচার। আমার পায়ে ব্যথা শুনেও তোমরা শুধুমাত্র নিজেদের কথাই ভেবে যাচ্ছ। আর আমাকে যে কষ্ট করে এই পায়ের ব্যথা নিয়ে 3 তলায় উঠতে হবে, সেই কথাটা তোমরা কেউ একবারও ভাবতে পারছো না। শোনো তোমরা, আমি যা বলবো তাই হবে। কেউ আমার কথার উপর কথা বলবে না, বুঝতে পেরেছ? এখন সবাই মন দিয়ে ক্লাস করো। কাল থেকে তোমরা নতুন রুমে শিফট হবে। এই বলে তাহিরা ম্যাডাম ক্লাস নিতে থাকে। নতুন ম্যাডামের এমন বকাঝকা ক্লাসের কোনো স্টুডেন্টদেরই ভালো লাগে না। তারা সবাই তাহিরা ম্যাডামকে অপছন্দ করতে শুরু করে। পরের দিন সবাই নতুন ক্লাসরুমে চলে আসে। আর নতুন ক্লাসরুমে এসেই সবাই অসুস্থ বোধ করে। বাবা রে বাবা, এই ক্লাসরুমে তো অনেক গরম। গরমে তো আমি পুরো গলে যাচ্ছি। ম্যাডাম যে কেন আমাদের এই রুমে ক্লাস নিলেন কে জানে। অবশ্য ওনার তো আর কষ্ট হবে না, কারণ ম্যাডামের মাথার উপর তো একটা ফ্যান আছে। এই পুরো ক্লাসরুম জুড়ে মাত্র একটা ফ্যান। আমাদের এখানে তো ফ্যানের বাতাস লাগবেই না। ম্যাডাম শুধু নিজের কথাটাই ভাবলেন, অথচ আমাদের এতগুলো স্টুডেন্টের কথা তো ভাবলেন না। কি করছিস কি মিলি? আস্তে কথা বল। ম্যাডাম শুনতে পেলে আবার তোকে শাস্তি দেবেন। কি আর করবি বল, সবকিছু মেনে নিতে হবে। উনি যদি আমাদের ক্লাস টিচার হয়ে আমাদের কষ্টটা না বুঝেন, তাহলে আর কি করার বলতো? সেটাই তো ভাবছি রে। আমাদের যে ভারী ভারী স্কুল ড্রেস, এই স্কুল ড্রেস পরে তো ফ্যানের নিচে বসে থাকলেও গরমে ঘেমে যাই আমরা। আর এখন থেকে তো আমাদের আবার গরমে ক্লাস করতে হবে। ফ্যানের একটু বাতাসও খেতে পারবো না। নতুন ম্যাডাম তো একদম ভালো নয়। হ্যাঁ মিলি, কথাটা কিন্তু তুই একদম খারাপ বলিসনি। আমিও তো ফুল প্যান্ট পরে থাকি। এই গরমে এত ভারী স্কুল ড্রেস পরে কি ক্লাস করা যায়? হেড স্যারকে বলে আমাদের এই ক্লাসরুমে ফ্যানের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ রে সাইম, তুই ঠিক কথাই বলেছিস। আমাদের হেড স্যারকে বলা উচিত। আমি আর এই গরম সহ্য করতে পারছি না। তারা যখন এইভাবে গল্প করছিল, তখনই সেখানে তাহিরা ম্যাডাম চলে আসে। আর ম্যাডাম এসে সবাইকে এভাবে এক জায়গায় দাঁড়িয়ে গল্প করতে দেখে ভীষণ রেগে যায়। কি ব্যাপার, তোমরা সবাই নিজেদের জায়গা ছেড়ে ব্যাগ পেছনে রেখে সবাই সামনে এসে গোল মিটিং করছো কেন? ম্যাডাম, আমরা মিটিং করছি না। আসলে আমরা এই ক্লাসরুমের ব্যাপারে কথা বলছিলাম। এই ক্লাসরুমে একটা ফ্যান হলে খুব ভালো হতো ম্যাডাম। আসলে এখানে অনেক গরম। আর তাছাড়া এখানে তো মাত্র একটা ফ্যান আছে, সেটাও আপনার মাথার উপরে। দয়া করে আপনি হেড স্যারকে বলি আমাদের ক্লাসে আরেকটা ফ্যান লাগিয়ে দিন না ম্যাডাম। তাহলে তো আর আমাদের কষ্ট করে ক্লাস করতে হবে না। কেন, হেড স্যার কি আমার বন্ধু নাকি যে আমি পাখা লাগাতে বললেই লাগিয়ে দেবে? তাছাড়া এই স্কুলে তো অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে। কোনো ক্লাসের স্টুডেন্টদের তো এত সমস্যা হয় না। তাহলে তোমাদের কেন এত সমস্যা হয় শুনি? আসলে ম্যাডাম, এই রুমে তো অনেক গরম, আর আপনি তো জানালা খুলতে দেন না, তাই আরও বেশি গরম লাগে। আপনি দয়া করে হেড স্যারকে বলে আমাদের ক্লাসে একটা পাখা লাগিয়ে দিন না। জানালা লাগিয়ে রাখি যাতে ক্লাসে রোদ না আসে। আর তাছাড়া কত বড় বড় মনীষীরা রোদে গরমে কষ্ট করে পড়াশোনা করে বিশ্ববিখ্যাত হয়েছে। আর তোমরা একটুখানি গরম সহ্য করতে পারছো না? আমি তোমাদের এসব আবদারের কথা
প্রিন্সিপাল স্যারকে কিছুতেই বলতে পারবো না। কিন্তু ম্যাডাম, আপনার পায়ে ব্যথার জন্য আপনি আমাদের ক্লাস চেঞ্জ করে 3 তলা থেকে 1 তলায় নিয়ে এসেছেন। তাই আমরা ভাবলাম আপনি হেড স্যারকে বললে তিনি নিশ্চয়ই আমাদের ক্লাসে একটা পাখা লাগিয়ে দেবেন। যেহেতু আপনি বলতে চাইছেন না, তাহলে ঠিক আছে, আমি হেড স্যারকে বলবো আমাদের ক্লাসে একটা পাখা লাগিয়ে দিতে। মিলির এমন কথা শুনে তাহিরা ম্যাডাম মনে মনে ভীষণ রাগ হয়, কিন্তু সে মিলিকে কিছু বলতে পারে না। আসলে মিলি ছিল খুব স্পষ্টবাদী মেয়ে। সে অন্যায় দেখলে মুখ বুজে সহ্য করত না, মুখের উপরই সব কথা বলে ফেলত, যেটা তাহিরা ম্যাডামের একদমই পছন্দ ছিল না। তাই তাহিরা ম্যাডাম মিলিকে একদম দেখতে পারত না। তার মনে হতো মিলি সব সময় তার মুখে মুখে তর্ক করে। তাই তাহিরা ম্যাডাম সুযোগ পেলেই তাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখে। এভাবেই দিন কাটছিল। একদিন মিলি ক্লাসে এসে তার চুলগুলো উঁচু করে বেঁধে রেখেছিল। তাহিরা ম্যাডাম ক্লাসে এসে মিলির এমন চুল বাঁধা দেখে তাকে দাঁড় করিয়ে রাখে। কি ব্যাপার মিলি, তুমি চুলগুলোকে এমন পিরামিড বানিয়ে রেখেছো কেন মাথার উপরে? মাত্র ক্লাস 7-এ পড়ছো, তাতেই এত স্টাইল? এইসব ফ্যাশন আমার ক্লাসে চলবে না, বুঝেছো? আসলে ম্যাডাম, আমার খুব গরম লাগছিল, তাই চুলগুলো একটু উপরে বেঁধে রেখেছি। আমার চুল লম্বা হওয়ায় বেনি করে রাখলে ঘাড়ে পড়ে, আর খুব গরম লাগে, তাই আসলে এভাবে বেঁধেছি। আমি আবার ঠিক করে চুল বাঁধছি ম্যাডাম, সরি। ওসব সরি বলে কোনো লাভ হবে না, যাও ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো, নইলে তোমার এসব ফ্যাশন দেখে ক্লাসের বাকি মেয়েরাও উপরে চুল বাঁধবে আর বখাটে হয়ে যাবে। ম্যাডামের কথায় বাধ্য হয়ে মিলি ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। এভাবেই দিন কাটছিল। দেখতে দেখতে তাপমাত্রা 43 ডিগ্রিতে এসে পৌঁছায়। এই গরমে বেশিরভাগ বাচ্চারা স্কুলে যেতেই চাইতো না। মিলিও সেদিন স্কুলে না যাওয়ার পরিকল্পনা করছিল আর ঘরে বসে বসে বই পড়ছিল। কি ব্যাপার মিলি, আজ তোর স্কুল নেই, তুই ঘরে বসে আছিস কেন? যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। না মা, আজ আর আমার স্কুলে যেতে একদম ইচ্ছে করছে না। এই গরমে কোথাও যেতে ইচ্ছে করছে না। আমি বরং ঘরে থেকে পড়াশোনা করি। স্কুলের থেকে ঘরে পড়তে আমার বেশি ভালো লাগে। তাছাড়া স্কুলে যেতে আমার একদম ভালো লাগে না। স্কুলে যেতে ভালো লাগে না মানে? ক্লাস 5-6-এ তো তুই রোজ স্কুলে যেতি, একদিনও স্কুল মিস করতে চাইতি না, তাহলে এখন আবার কি হয়েছে? মাকে কিছুতেই বলা যাবে না যে ম্যাডাম আমাদের ওই গরমে ক্লাস নিচ্ছে। মাকে বললে যদি আবার কালকে মা গিয়ে তাহিরা ম্যাডামের সাথে কথা বলি, তাহলে তো ম্যাডাম মাকে আর কিচ্ছু বলবে না। যা করার আমাকে করবেন, হয় আমাকে মারবেন আর না হয় আমাকে কান ধরে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখবেন। কিছুই হয়নি মা, আমি এক্ষুনি স্কুলে যাচ্ছি। এই বলে মিলি তাড়াহুড়ো করে স্কুলে চলে যায়। সে ক্লাসে বসতে না বসতেই তার পানির খুব পিপাসা পায়। এই সাইম, তুই একটু তোর পানির বোতলটা আমাকে দে না, আমার খুব পিপাসা পেয়েছে। আজকে আমি তাড়াহুড়ো করে স্কুলে এসেছি তো, তাই পানির বোতল আর টিফিন কোনোটাই আনতে পারিনি। কোনো ব্যাপার না রে, এই নে। আর হ্যাঁ, খাওয়া শেষ করে তোর কাছে বোতলটা রেখে দিস। ম্যাডাম লিখতে দিয়েছে, এখন চুপচাপ লিখতে হবে, তা না হলে শাস্তি দেবেন। সাইমের কাছ থেকে পানির বোতল নিয়ে মিলি এক ঢোক পানি খেতে না খেতেই তাহিরা ম্যাডাম মিলির কাছে আসে। লেখার জন্য সময় দিয়েছি 10 মিনিট, আর তুমি না লিখে বসে বসে পানি খাচ্ছ? তুমি নিজেকে কি ভাবো? তুমি যা বলবে আমাকে তাই শুনতে হবে? তোমার লিখতে ভালো লাগলে লিখবে, আর না ভালো লাগলে লিখবে না। এরকম বেয়াদব স্টুডেন্ট আমি একদম পছন্দ করি না। যাও ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। ম্যাডাম, আসলে আমি আজকে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছি, টিফিনও নিয়ে আসিনি। আমার খুব পানির পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে একটু পানি খেতে দিন, তারপরেই আমি বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ছি। তাহিরা ম্যাডাম মিলির কোনো কথাই শোনে না। কিছুক্ষণ পর, আসসালামু আলাইকুম ম্যাডাম, প্রিন্সিপাল স্যার আপনাকে 3 তলার অফিস রুমে ডেকেছেন। ঠিক আছে তুমি যাও, আমি ক্লাস শেষ করে যাচ্ছি। এরপর তাহিরা ম্যাডাম হেড স্যারের অফিস রুমে যেতে থাকে। তাহিরা ম্যাডাম পায়ের ব্যথা নিয়ে অনেক কষ্ট করে 1 তলা পর্যন্ত উঠেছিল। তাতেই গরমে একাকার অবস্থা হয়ে যায় তার। অবশেষে সে অনেক কষ্টে 3 তলা অবধি পৌঁছায় আর ঘামতে থাকেন। তাকে হেড স্যার বসতেও বলে না। আসসালামু আলাইকুম স্যার, আমার খুব গরম লাগছে, আমি একটু বসি, আর দয়া করে আমাকে একটু পানি দেবেন স্যার, আমার খুব পানির পিপাসা পেয়েছে। অফিস রুমে যতটুকু পানি ছিল তা আমি খেয়ে নিয়েছি, কালুকে পানি আনতে দিয়েছি। আপনি একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে কালু পানি নিয়ে আসবে। তাহলে আমি একটু বসি স্যার? না, দাঁড়িয়ে থাকুন,
আপনি নিজে দাঁড়িয়ে থাকলে তবে অন্যের কষ্ট বুঝতে পারবেন। এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে কি এখন আপনাকে সবকিছু খুলে বলতে হবে? আপনি নিজের সুবিধার জন্য বাচ্চাগুলোকে নিচ তলায় নিয়ে গেলেন। আমরা সবাই জানি ওই রুমটা তুলনামূলকভাবে একটু বেশিই গরম। আপনি গরমে বাচ্চাগুলোর ক্লাস নিচ্ছেন, আর আজকে যখন মিলি বারবার পানি খাওয়ার জন্য আপনার কাছে রিকোয়েস্ট করছিল তখন আপনি তাকে পানি পান করতে দেননি। আপনি একজন স্কুল টিচার হয়ে কি করে এত বড় অন্যায় কাজগুলো করতে পারলেন? আপনি জানেন কিছুক্ষণ আগে মিলি অসুস্থ হয়ে গিয়েছিল, তারপর আমি তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। ভাগ্যিস কালু আমাকে সবটা জানিয়েছিল, নইলে তো আমি এসবের কিছুই জানতে পারতাম না। আর যদি মিলির কিছু একটা হয়ে যেত তাহলে তার দায়ভার কে নিত শুনি? আপনি নিতেন? গার্জিয়ানদের কাছে আমরা কি জবাব দিতাম? আমি দুঃখিত স্যার, আসলে ওদের যে এতটা কষ্ট হচ্ছিল তা আমি বুঝিনি। আমি ভেবেছিলাম ওরা ওদের আগের ক্লাসরুমে যাওয়ার জন্য এত বাহানা করছে, তাই আমি ওদেরকে এভাবে শাস্তি দিচ্ছিলাম। দয়া করে আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। নেক্সট টাইম আর এমন ভুল হবে না স্যার। এবার থেকে আমি সবাইকে আমার সন্তানের মতো করে দেখব। মানুষ মাত্রই ভুল করে, আবার সে অনুতপ্ত হলে নিজের ভুল শুধরে নেয়। আপনি যেহেতু অনুতপ্ত হয়েছেন তাই আমি আপনাকে ক্ষমা করে দিলাম। এরপর থেকে তাহিরা ম্যাডাম সবার সাথে ভালো ব্যবহার করে। তো বন্ধুরা, আমরা যখনই মিলির মতো কোনো পরিস্থিতিতে পড়ব তখনই আমরা আমাদের বাবা মাকে তা জানিয়ে দেব, কারণ আমরা হয়তো সঠিক সিদ্ধান্ত নাও নিতে পারি, কিন্তু আমাদের গার্জিয়ানরা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর তোমরা কে কোথা থেকে গল্পটি দেখছো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো আপু, দেখো স্কুলও ছুটি দিয়ে দিল, আর এইদিকে বৃষ্টিও শুরু হলো। এখন আমি বাড়িতে যাব কি করে বলো তো? আমি তো আজকে ছাতাও নিয়ে আসিনি, তুমি নিয়ে এসেছো? না রে ভাই, আমিও ছাতা নিয়ে আসিনি। আগে যদি জানতাম এমন সময় বৃষ্টি হবে তাহলে তো সাথে করে ছাতাটা নিয়েই আসতাম। চল ভাই, তুই আর আমি বাইরে গিয়ে ঝুপড়ির নিচে অপেক্ষা করি। এরপর তারা দুজন স্কুলের বাইরে একটা ঝুপড়ির নিচে দাঁড়িয়ে থাকে। আপু, তোমার কাছে কি কোনো খাবার হবে? আমার খুব খিদে পেয়েছে, সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, অথচ মা আমাকে নিতেই আসছে না। এইদিকে খিদের জ্বালায় তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। না রে ভাই, আমার কাছে তো কোনো খাবার নেই। যা টিফিন নিয়ে এসেছিলাম সব খেয়ে ফেলেছি। তুই একটু অপেক্ষা কর, মা হয়তো এক্ষুনি চলে আসবে। না আসলে তুই আর আমি একসাথে ভিজে ভিজেই বাড়িতে চলে যাব। তাহলে তুই বাড়িতে গিয়ে খাবার খেতে পারবি। ঠিক আছে আপু, তাই হবে। জেঠিমা যে কখন আসে কে জানে, এই বৃষ্টির মধ্যে জেঠিমা আসবে তো আপু? হ্যাঁ রে সাইম, মা ঠিক আসবে, কারণ মা তো ভালো করে জানে আমি আজকে ছাতা নিয়ে আসিনি। মা না এলে আমাকে তো ভিজে ভিজে বাড়িতে যেতে হবে, তাই আমার বিশ্বাস মা ঠিক চলে আসবে। এ কি জান্নাতুল, তুই বাইরে অপেক্ষা করছিস? আমি তো এখনই স্কুলের ভেতরে যেতে ধরেছিলাম। আয় মা আয়, ছাতার নিচে চলে আয়। মা বলছি কি, চাচি তো এখনো আসলো না। সাইম তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আর তাছাড়া ওর খুব খিদেও পেয়েছে। ওকে আমাদের সাথে নিয়ে চলো না। একদম না, ওকে আমি কিছুতে আমাদের সাথে নেব না। আমি শুধু তোকেই নিতে এসেছি। বেশি কথা না বলে তাড়াতাড়ি ছাতার নিচে চলে আয়। ওর মা এসে ওকে না হয় নিয়ে যাবে। ওর চিন্তা তোকে অত করতে হবে না। আয় তো আয়। আপু, জেঠিমা মনে হয় রাগ করেছেন, তুমি চলে যাও, একটু পরেই হয়তো আমার মাও চলে আসবে। কিন্তু ভাই, তাই বলে তুই এখানে এভাবে দাঁড়িয়ে থাকবি? তাছাড়া চাচি হয়তো খুব ব্যস্ত আছেন, নইলে তো চাচি এতক্ষণে চলে আসতেন। তুই আমাদের সাথে চল ভাই। আমাকে নিয়ে তুমি চিন্তা করো না আপু, একটু দেরি করে বাড়ি ফিরলে কিচ্ছুই হবে না। তুমি যাও, আমি পরে যাব। কি ব্যাপার জান্নাতুল, তুই আবার হাঁ করে দাঁড়িয়েছিস কেন? তাড়াতাড়ি আয়, বাড়িতে আমার এক গাদা কাজ পড়ে আছে। চল চল। এরপর রেহানা জান্নাতুলকে নিয়ে বাড়িতে ফিরে যায়। সে গিয়ে দেখে তার চাচি বারান্দায় বসে বাসন মাজছে। কিরে মা জান্নাতুল, তুই স্কুল থেকে চলে এলি? সাইম কোথায় মা? ওকে নিয়ে আসিসনি? আসলে চাচি, আমি ভাইকে আনতে চেয়েছিলাম, কিন্তু মা আমার সাথে রাগ করেছে। বলেছে ভাইকে নাকি তুমি গিয়ে নিয়ে আসবে। এর জন্য তুই তোর ভাইকে ছেড়ে এলি মা? আজকে আমার অনেক কাজ পড়ে গিয়েছিল, তাই আমি স্কুলে যেতে পারিনি। ছেলেটা আমার আজকে টিফিনও নিয়ে যায়নি। এই বৃষ্টির মধ্যে ছেলেটা কিনা একা একা দাঁড়িয়ে অপেক্ষা করছে। কেন ভাবি,
তুমি আসার সময় সাইমকে নিয়ে আসলে এমন কি ক্ষতি হতো বলো তো? আমি কেন অন্যের বাচ্চাকে নিয়ে আসতে যাব শুনি? যার সন্তান সেই কে নিয়ে আসবে? আমারও তো সময় নেই। জান্নাতুল, চল তো চল, আমরা ঘরে যাই। এই বলে রেহানা জান্নাতুলকে নিয়ে ঘরে চলে যায়। ভাবি, দিন দিন কেমন যেন হিংসা হয়ে যাচ্ছে। নিজের মেয়েকে নিয়ে এলে, অথচ আমার ছেলেটাকে এই বৃষ্টির মধ্যে রেখে চলে এলে। এই কাজগুলো আমি পরে করব। যাই, আগে আমি ছেলেটাকে গিয়ে নিয়ে আসি। এরপর আয়েশা তাড়াহুড়ো করে গিয়ে সাইমকে স্কুল থেকে নিয়ে আসে। বাবা, সাইম আগে একটু খেয়ে নে, তারপরে নামাজ পড়ে নিবি। আচ্ছা মা, জেঠিমা আমাদের সাথে সবসময় এত খারাপ ব্যবহার কেন করে? তোমার সাথে কি জেঠিমার কখনো ঝগড়া হয়েছিল? না বাবা, কখনো ঝগড়া হয়নি। তোর মতো একই প্রশ্ন আমারও মনে ঘুরপাক খায়। ভাবির সাথে তো আমার কোনোদিনই ঝগড়া হয়নি, তাহলে উনি সবসময় আমাদের সাথে এমন বাজে ব্যবহার করে কেন? যাই হোক, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক। আয় বাবা, এবার খেতে আয়। এই নে, খাওয়া দাওয়া শেষ করে পড়তে বসবি, বুঝেছিস? এই বৃষ্টির মধ্যে আর বাইরে বের হোস না। আমি বাইরে যাব না মা। আমি খাওয়া দাওয়া শেষ করে একটু চাচিদের বাড়ি থেকে ঘুরে আসবো, আর দেখে আসবো সাইম বাড়িতে এসেছে কিনা। ও বাড়িতে আসলে ওর সাথে সাপ লুডো খেলবো। খবরদার বলছি জান্নাতুল, একদম খাট্টারামি করবি না। যা বলছি তাই শুনবি, বুঝেছিস? তুই কিছুতেই ওই বাড়িতে যাবি না, আর ওই ছেলেটার সাথেও খেলাধুলা করবি না। কিন্তু কেন মা? তুমি সবসময় আমাকে চাচিদের বাড়িতে যেতে নিষেধ করো কেন? চাচি কত ভালো, আমাকে কত আদর করে, ভালো ভালো খাবার খেতে দেয়। আমাকে যেতে দাও না মা। মুখে মুখে তর্ক করলে তোর মুখ কিন্তু আমি ভেঙে দেবো একদম। যা বলেছি তাই করবি। মায়ের এমন ধমক শুনে জান্নাতুল আর কোনো কথা বলে না, সে চুপচাপ খেতে থাকে। তখনই সেখানে শফিক মিয়া চলে আসে। এ কি রেহানা, মা কোথায়? মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় আর থাকবে, গিয়ে দেখো তোমার ভাইয়ের বাড়িতে গেছে আমার নামে দুর্নাম করতে। এভাবে কেন কথা বলছো বলো তো? আমার মাকে কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করতে দেখেছো? না করেনি, কিন্তু করতে কতক্ষণ? যেভাবে সারা দিন রাত ছোট বৌমার বাড়িতে যাতায়াত করে, মনে তো হচ্ছে আমার দুর্নাম করতে সে ওখানে যায়। শোনো, আমাদের সংসারের অবস্থা তো কদিন থেকে ভালো যাচ্ছে না, তার উপর আবার তোমার মায়ের ওষুধপত্র, খাবার দাবার, এসবে আমাদের অনেক টাকা খরচা হয়। তুমি তো আর ওনার একমাত্র সন্তান নও, তাই না? ওনার তো আরো একটা ছেলে আছে। তাই বলছি কি, তোমার মাকে 1 মাস তোমার ভাই খাওয়াবে, আর 1 মাস আমরা খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই তুহিনের সাথে এ বিষয় নিয়ে কথা বলবো। পরদিন সকালবেলা শফিক আর তুহিন 2 ভাই একসাথে কাজে বের হয়। তখন শফিক ওর ভাইকে বলে, তুহিন, তোর সাথে কিছু কথা ছিল। কি কথা ভাইয়া? আসলে হয়েছে কি, তুই তো জানিস আমাদের কোম্পানির অবস্থা খুব একটা ভালো নয়। অনেক দিন থেকে আমারও বেতনটা ঠিকমতো হচ্ছে না। সংসার চালাতে আমার বেশ কষ্টই হয়ে যাচ্ছে রে। তাই বলছি কি, এখন থেকে 1টা মাস আমি মাকে খাওয়াবো, আর 1টা মাস তুই খাওয়াবি। আলহামদুলিল্লাহ, এ তো খুব ভালো কথা ভাইয়া। মায়ের সেবা করতে পারবো ভেবে আমার খুব ভালো লাগছে। আমি তো মাকে বলি শুধু ভাইয়ার বাড়িতে না থেকে আমাদের বাড়িতেও থাকো, কিন্তু মা বলে তুমি নাকি রাগ করবে, তাই সে আমার বাড়িতে এসে খাবার অবধি খায় না। যাই হোক, সামনের সপ্তাহে 1 তারিখ হবে, আর সেদিন থেকেই মাকে আমি খাওয়াবো ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, ওই তো বাস চলে এসেছে, আমি তাহলে এবার যাই ভাই। এরপর তারা 2 ভাই যে যার কাজে চলে যায়। এদিকে রেহানা তো চিৎকার চেঁচামেচি করে বাড়ি একেবারে মাথায় তুলেছে, কারণ জান্নাতুলকে অনেকক্ষণ ধরে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, কোথায় যে গেছে কে জানে। আমি নিশ্চিত ও হয়তো সাইমদের বাড়িতেই গেছে। মা, মা, শুনতে পাচ্ছেন? আপনার নাতনি সাইমদের বাড়িতে গেছে হয়তো। যান, ওই বাড়িতে গিয়ে জান্নাতুলকে কান ধরে বাড়িতে নিয়ে আসুন। যাচ্ছি বৌমা, কান ধরে আনতে হবে না, বললেই চলে আসবে মেয়েটা। ছোট বৌমা, তোমাদের বাড়িতে কি জান্নাতুল এসেছে? না তো মা, জান্নাতুল তো এখানে আসেনি, আর আসবে বা কি করে? মেয়েটা এই বাড়িতে আসলেই তো ভাবি ওকে মারধর করে, বাড়িতে নিয়ে যায়। সেই থেকে ও আর এই বাড়িতে আসেও না, তা তো আপনি জানেন। আচ্ছা, ও কি বাড়িতে নেই? না, ও তো বাড়িতে নেই ছোট বৌমা। বড় বৌমা তো রেগে মেগে আগুন হয়ে আছে। সে ভেবেছে জান্নাতুল হয়তো তোমাদের বাড়িতেই আছে। আমি জানি আপু কোথায় আছে। দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে,
বৃষ্টি হলে আপু সবসময় নদীর পাড়ে যায়। আমি শিওর আপু নদীর পাড়েই আছে। সাইমের মুখে এমন কথা শুনে আয়শা আর এক মুহূর্ত দেরি না করে নদীর পাড়ে যায়। গিয়ে দেখে জান্নাতুল একটি গাছের নিচে বসে কান্না করছে। কিরে মা, তুই কাউকে কিছু না বলে এইখানে চলে এসেছিস কেন? কি হয়েছে তোর? আর এইভাবে কান্না করছিস কেন পাগলি মেয়ে? আমার আর বাড়িতে থাকতে ভালোই লাগছে না চাচি। দিন দিন মা কেমন যেন হয়ে যাচ্ছে। তোমাদের বাড়িতে যেতে চাইলে আমাকে খুব বকে। সাইমের সাথে আমাকে খেলতেও দেয় না। সেদিন মাকে কত করে বললাম ভাইকে স্কুল থেকে নিয়ে আসতে, কিন্তু মা নিয়ে আসলো না। আজকে তোমাদের বাড়িতে যেতে চেয়েছিলাম বলে আমার সাথে রাগ হয়েছে জানো। তাতে কি হয়েছে মা? আমি তো তোকে আমার বাড়িতে আসতে নিষেধ করিনি। তোর যখন মন চায় তুই তখনই চলে আসবি, সাইমের সাথে খেলা করবি। এইসবের জন্য বুঝি তোর খুব মন খারাপ হয়েছে, তাই না? চল মা, বাড়িতে চল। এইভাবে বৃষ্টিতে ভিজলে যে তোর জ্বর আসবে। এই দেখ, আমি ছাতা নিয়ে এসেছি, তাড়াতাড়ি চলে আয় দেখি। আর আমি তোকে কথা দিচ্ছি, আমাদের বাড়িতে আসলে তোর মা তোকে কিচ্ছু বলবে না, সেই ব্যবস্থা আমি নিজে করব। চাচির মুখে এমন কথা শুনে জান্নাতুল তার চাচির সাথে বাড়িতে চলে যায়। এই যে ভাবি, জান্নাতুলকে আমি নিয়ে এসেছি। মেয়েটা অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছিল, ওর মাথাটা একটু মুছে দাও তো। আমার মেয়েকে নিয়ে তোমাকে এত দরদ দেখাতে হবে না। যাও তো যাও, গিয়ে নিজের কাজ করো। তুমি সবসময় আমাদের সাথে এমন খারাপ ব্যবহার কেন করো বলো তো ভাবি? কারণ তোমরা যে বাড়িতে থাকছো ওই বাড়িটা আমার খুব পছন্দের বাড়ি ছিল, যেটা আমার শাশুড়ি তোমাদেরকে দিয়ে দিয়েছেন। তারপর আমাদের এই বাড়িটা করে দিয়েছে। এই জন্য আমি আমার মেয়েকে তোমাদের ওই বাড়িতে কিছুতেই যেতে দেব না। এই সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি এতগুলো বছর ধরে আমাদের সাথে খারাপ ব্যবহার করে আসছো ভাবি। এই কথাটা আগে বললেই তো আমি ওই বাড়িটা তোমাদের দিয়ে দিতাম। সাইমের বাবা বাড়িতে ফিরলে আমি এই বিষয়ে কথা বলবো, আর ওই বাড়িটা তোমাদের দেওয়ার ব্যবস্থা করব। এই বলে আয়েশা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শফিক বাড়িতে আসে। জানো রেহানা, আমার চাকরিটা নেই। কয়েক মাসের বেতন পাওনা ছিলাম, সেটাও আর পাওয়ার আশা নেই। কি যে করব কিছুই বুঝতে পারছি না। সেসব পরে ভাবা যাবে। মেয়েটার যে জ্বরে গা পুড়ে যাচ্ছে। কিন্তু আমার হাতে তো আর একটাও টাকা নেই। যাই, আমি গিয়ে তুহিনের কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। তুহিন বলল আপনাদের কোম্পানি নাকি বন্ধ হয়ে গেছে, আর আপনাদের হাতে নাকি একদম টাকাও নেই। তাই সে আমাকে এই টাকাগুলো আপনাকে দিতে বলল, আর তাড়াতাড়ি জান্নাতুলের জন্য ঔষধগুলো নিয়ে আসতে বলল। এই নিন। আর হ্যাঁ, কালকে আপনারা আমাদের বাড়িতে গিয়ে উঠবেন, আর আমরা আপনাদের এই বাড়িতে চলে আসব। আয়েশার এমন কথা শুনে রেহানা অনুতপ্ত হলো। সে চিন্তা করতে লাগলো এতদিন ধরে যার সাথে সে খারাপ ব্যবহার করেছে সে আজ তাদের বিপদের দিনে নিজে থেকে এগিয়ে এসেছে। তখন রেহানা কাঁদতে কাঁদতে বলল, না বোন, আমাদের আর ওই বাড়ি চাই না। তোমরা আমাদের জন্য অনেক করেছো, কিন্তু আমরা কোনোদিনও তোমাদের প্রতিদান দেইনি। সবসময় তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি। তবে আজ এই বাড়ির বড় বউ হিসেবে আমি তোমাকে বলছি, আমরা কেউ আর আলাদা বাড়িতে থাকবো না। আমরা আমাদের দুই বাড়ির মাঝখান থেকে দেয়াল সরিয়ে নেব, আর সবাই মিলে একসাথে থাকবো ইনশাল্লাহ। রেহানার এমন কথা শুনে সবাই ভীষণ খুশি হয়। এরপর থেকে তারা সবাই মিলে একসাথে থাকতে শুরু করে। তো দেখলে তো বন্ধুরা, হিংসে করা কতটা ভয়ঙ্কর। আমরা কখনোই হিংসে করব না এবং অন্যের সুখে সবসময় নিজেরাও আনন্দিত হব।